সবাই জলপরীর রহস্যময় জগতে প্রবেশ করার জন্য সাবমেরিনে চড়ে বসেছে। কিছু মিনিট পর সেই সাবমেরিনটি ধীরে ধীরে এক অজানা জায়গায় গিয়ে থমকে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অতল গভীর, কিন্তু সেই নিস্তব্ধতার অন্ধকারের মাঝে অদ্ভুত কিছু একটা ঘটছিল, যেন অন্ধকারের বুকে কোনো রহস্য জন্ম নিচ্ছে। হঠাৎ কন্ট্রোল রুমের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ডেটা দেখাচ্ছিল যে সাবমেরিনটি এখন পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মের বাইরে গিয়ে নড়াচড়া করছে। একটি প্রচণ্ড ঝটকার পর জীববিজ্ঞানী আন্না প্রথম বুঝতে পারলেন যে কিছু একটা ভুল হচ্ছে। কেবিনের দেওয়ালে চাপের রিডিং সমুদ্রের গভীর চাপের মতো ছিল না, ওটা ছিল বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপের সমান। এর একটাই মানে হতে পারে, তারা কোনো অজানা কাঠামোর ভেতরে ঢুকে পড়েছে। জেনারেল যখন প্রথম বাইরে বেরোলেন, যা দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তারা সমুদ্রের তলদেশেই ছিলেন, কিন্তু এক বিশাল বন্ধ কাঠামোর ভেতরে। ওপরে তাকাতেই দেখা গেল সমুদ্রের উত্তাল জলরাশি কোনো এক অদৃশ্য শক্তিতে আটকে আছে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল সেই জায়গাটি নিজেই। মনে হচ্ছিল পুরো কাঠামোটি কোনো এক জীবন্ত পর্দা দিয়ে তৈরি। দেওয়ালগুলো মৃদু মৃদু কাঁপছিল, যেন পুরো জায়গাটি শ্বাস নিচ্ছে এক নিয়মিত স্পন্দনের সাথে। ঠিক তখনই সল্টার সামনে এলো, সেই জলপরীর দূত। সে ইশারায় সবাইকে তাদের ব্রিদিং মাস্ক খুলে ফেলতে বলল। সে দাবি করল যে এখানকার পরিবেশ মানুষের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভয় আর সন্দেহ নিয়ে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। সল্টার সরাসরি বাকলের কাছে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে বিশ্বাস করো? কোনো উত্তরের অপেক্ষা না করেই সে বাকলের মাস্ক খুলে দিল। কিছুক্ষণ পর বাকলে মাথা নাড়ল। সে খুব সহজেই শ্বাস নিতে পারছিল। তারপর বাকিরাও মাস্ক খুলে ফেলল। কেবল টেড ছিল এমন এক ব্যক্তি যে মাস্ক সরালো না। সে বিড়বিড় করে বলল, এখনো অনেক কিছু আছে যা আমরা জানি না। এরপর তারা যা দেখল তাতে পৃথিবী সম্পর্কে তাদের সব ধারণা এক নিমেষে চুরমার হয়ে গেল। তারা এক বিশাল হলে পৌঁছলো, যেখানে অসংখ্য জলপরী জমা হয়েছিল। সবাই তাদের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। পরিবেশটা ছিল খুব গম্ভীর। সল্টার মানুষকে আশ্বস্ত করল যে তারা এখানে কেবল স্বাগত জানাতে এসেছে, কোনো শত্রুতা করতে নয়।